আমরা প্রত্যেকেই জানি যে মহাভারতের রচয়িতাকে বেদব্যাস বা ব্যাসদেব বলা হয়ে থাকে, যিনি মহাভারতের গল্পের মধ্যে একজন খুব গুরুত্বপূর্ণ চরিত্রও বটে। ইনি ছিলেন বিষ্ণুর একজন আংশিক অবতারও। তিনি ছিলেন ঋষি পরাশর আর সত্যবতীর পুত্র। তার জন্ম হয়েছিল সত্যবতী আর পরাশরের বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে দিয়ে, কিন্তু তাকে জারজ সন্তান বলে সমাজ কিন্তু কোনোদিন পরিত্যাগ করেনি, বরং তার জ্ঞানের কদর করা হতো, গুণের মর্যাদাও দেওয়া হতো। বিচিত্র বীর্যের অকাল মৃত্যুর পরে তাকেই আমন্ত্রণ জানানো হয়েছিল নিয়োগ প্রথার মধ্যে দিয়ে পরবর্তী রাজার জন্ম দেওয়ার জন্য। সঞ্জয়কে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে দিব্য দৃষ্টি তিনিই দিয়েছিলেন। এমনকি গান্ধারী যে তার সারা জীবনের তপস্যা শক্তিকে চোখের দৃষ্টির মাধ্যমে দুর্যোধনের সারা শরীরকে বজ্র বানানোর ক্ষমতা অর্জন করেছিলেন, তাও সম্ভব হয়েছিল বেদব্যাসের আশীর্বাদেই। আপনারা কেউ কেউ হয়তো জানেন যে বেদব্যাস আসলে কোনো নাম নয়, এটা একটা বিশেষ পজিশন। যেমন ধরুন পোপ, দলাই লামা, জগৎ শেঠ ইত্যাদি ইত্যাদি। আমরা এই যে বেদব্যাসের কথা বলছি, ইনি আসলে হলেন কৃষ্ণদ্বৈপায়ন। কৃষ্ণবর্ণ হবার জন্য তার নাম ছিল কৃষ্ণ, আর একটি দ্বীপে জন্ম বলে দ্বৈপায়ন। সে জন্মেই অ্যাডাল্ট হয়ে যায়। বেদব্যাস পজিশনটা তাদেরই দেওয়া হতো যারা বেদের ব্যাপারে খুব পারদর্শী ছিলেন। কৃষ্ণদ্বৈপায়ন বেদকে 4টি ভাগে ভাগ করেন, যথাক্রমে ঋক, সাম, যজুঃ এবং অথর্ব। তিনি ছাড়াও আরও 28 জন বেদব্যাস ছিলেন বলে জানা যায়। অর্থাৎ কিনা জন্ম পরিচয় নয়, সেই সময় একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হতো তার কর্মগুণে। সামাজিক মর্যাদার ব্যাপারটাও জন্মগত ছিল না, কর্মগুণে হতো। একজন ঋষি এবং একজন শূদ্র নারীর বিবাহ বহির্ভূত সন্তান হিসাবে জন্মগ্রহণ করলেও তিনি বেদের উপর অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন, আর এটা তিনি অর্জন করেছিলেন শুধু নিজের প্রচেষ্টাতে, যার জন্য তাকে কিন্তু সমাজের কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। একজন জারজ ঋষির লেখা মহাকাব্যকে আমাদের পূর্বপুরুষরা সহস্রাব্দ ধরে জীবন্ত রেখেছে। আশা করি এই কাহিনী আপনাদের মনে এই প্রশ্নটা জাগিয়ে তুলতে সাহায্য করবে যে আমাদের প্রাচীন ভারত নিয়ে যা বলা হয়ে থাকে সেগুলো কি ঠিক, আর সেগুলোকে বিনা প্রশ্নে বিশ্বাস করে আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতি অবিচার করছি না তো।